আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তার দেশের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকিগুলোকে দূর করতে বাধ্য হতে পারে মস্কো। যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তাকে গুরুত্ব না দিলে কি হবে সে প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। শুক্রবার তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পশ্চিমা দেশগুলোর আগ্রাসী মনোভাব এবং নিষেধাজ্ঞার হুমকির মুখে কৌশলগত ভারসাম্য বজায় রাখার জন্য রাশিয়া প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে। একই সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকিগুলোকে আমরা নস্যাৎ করতে পারি। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া যে নিরাপত্তা বিষয়ক প্রস্তাবনা দিয়েছে সেই বিষয়ে আমেরিকার উচিত যৌক্তিক সময়ের মধ্যে তার গঠনমূলক জবাব দেয়া। গত বৃহস্পতিবার জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোন আলাপের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বললেন। ওই ফোন আলাপে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন বাইডেন। বেশ কিছুদিন ধরেই ইউক্রেন সহ কিছু ইস্যুতে উত্তেজনা চলছে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে। পশ্চিমারা অভিযোগ করে আসছে, ইউক্রেনের সামরিক অভিযান চালানোর জন্য দেশটির সীমান্তে সেনা মোতায়েন করেছে মস্কো। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে, নিজের প্রয়োজনে মস্কো দেশের যে কোনো জায়গায় সেনা মোতায়েনের এখতিয়ার রাখে। চলমান পারমাণবিক আলোচনার মধ্যে ইরানের স্যাটেলাইট রকেট উৎক্ষেপণের নিন্দা করেছে ফ্রান্স। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানির উদ্বেগই প্রতিধ্বনিত হয়েছে তাদের কথায়। ফ্রান্স বলেছে, পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্বশক্তিগুলো যখন অগ্রগতির পথে হাঁটছে সেই সময় এমন পদক্ষেপ আরও বেশি দুঃখজনক। ইরান জানিয়েছে তারা একটি গবেষণাধর্মী স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হুসেইনি বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট বহনকারী সি মোর্গ নামের রকেটে করে 3টি গবেষণাধর্মী ডিভাইস মহাকাশে পাঠানো হয়েছে। এই পদক্ষেপকে চূড়ান্তভাবে মহাকাশ গবেষণা পরিকল্পনার লক্ষ্য অর্জন হিসেবে সাব্যস্ত করেছে ইরান। তবে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে বলেছে, ভিয়েনায় পারমাণবিক আলোচনায় আমরা যখন অগ্রগতির পথেই হাঁটছি এমন সময়ে এসব কর্মকাণ্ড দুঃখজনক। স্পেস লঞ্চার সহ পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এমন কোনো ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ না করতে ফ্রান্সের পক্ষ থেকে ইরানের প্রতি আহ্বান জানানো হয়। ভিয়েনায় যখন 2015 সালে পারমাণবিক চুক্তি পুনরায় কার্যকর করা নিয়ে আলোচনা চলছে, তখনই বৃহস্পতিবার উত্তর ইরানের ইমাম খমেনি স্পেস সেন্টার থেকে মহাকাশে স্যাটেলাইট পাঠায় ইরান। যুক্তরাষ্ট্র এই ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেছে, এর ফলে পারমাণবিক চুক্তি বাধাগ্রস্ত হতে পারে। একজন জার্মান কূটনীতিক বলেছেন, পারমাণবিক অস্ত্রবাহী ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি পরীক্ষার জন্য এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হতে পারে। এদিকে ইরান বলছে, 2020 সালের জানুয়ারিতে সেনা কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনেরও দায় আছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বৈদেশিক অপারেশনস উইংস কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমন মন্তব্য করেছে ইসলামী প্রজাতন্ত্র। গোপনে ইরাক সফর করার সময় 2020 সালের 3রা জানুয়ারি জেনারেল কাশেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন ওই হামলার নির্দেশদাতা। তবে ইরান মনে করে, ট্রাম্প প্রশাসনের উত্তরসূরি হিসেবে বর্তমান হোয়াইট হাউসের কর্মকর্তারাও ওই হামলার দায় এড়াতে পারেন না। কাশেম সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক টুইটার পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই অপরাধের আন্তর্জাতিক দায় নিতে হবে। পোস্টে আরও বলা হয়, কোনো সন্দেহ নেই জেনারেল সোলাইমানিকে শহীদ করে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ছিল স্পষ্টতই সন্ত্রাসী হামলা, যা সুপরিকল্পিতভাবে তৎকালীন মার্কিন সরকার বাস্তবায়ন করেছে এবং যার দায় আজকের হোয়াইট হাউসের ওপরও বর্তাবে। কাশেম সোলাইমানিকে হত্যার 5 দিন পর প্রতিশোধ হিসেবে ইরান মিসাইল হামলা চালিয়েছিল ইরাকের 2টি মার্কিন সামরিক ঘাঁটিতে। কেউ নিহত না হলেও অনেক মার্কিন সৈন্য আহত হওয়ার কথা স্বীকার করেছিল ওয়াশিংটন। কাশেম সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবছর 7 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইরান, যার অংশ হিসেবে আগামী 7 জানুয়ারি নিজেদের মিসাইল সামর্থ্যের প্রদর্শনী করবে দেশটি। ইরানি কর্মকর্তারা বারবারই ওই হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে আসছেন। যুক্তরাষ্ট্রের মসজিদ ও মুসলিমদের সংগঠনের উপর গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে। মুসলিম বিদ্বেষী একটি সংগঠন এই গুপ্তচর বৃত্তির মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও জানা গেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন মুসলিমদের নাগরিক ও সামাজিক অধিকার বিষয়ক সংগঠন কাউন্সিল অন আমেরিকান ফরেন রিলেশনসে গুপ্তচর বৃত্তির একাধিক ঘটনা ঘটেছে, যার ফলে গুপ্তচর বৃত্তি নিয়ে আতঙ্কে আছে মুসলিম কমিউনিটির লোকেরা। সংগঠনটির ওহিও শাখার পরিচালক হুইটনি সিদ্দিকি বলেন, এসব ঘটনায় কমিউনিটি মেম্বাররা কষ্ট পেয়েছেন, তবে বেশিরভাগ লোকই জানেন যে মুসলিম বিদ্বেষী সংগঠনগুলো আমাদের উপর গুপ্তচর বৃত্তি করে। সংগঠনটির এক রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি তারা একজন আঞ্চলিক কর্মকর্তাকে বরখাস্ত করেছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ইনভেস্টিগেটিভ প্রজেক্ট অন টেরোরিজম বা আইপিটি নামের একটি সংগঠনের কাছে তথ্য পাচারের।
একজন মুসলিম বিদ্বেষী মার্কিন অ্যাক্টিভিস্ট আইপিটি প্রতিষ্ঠা করেছিলেন। আল জাজিরা জানিয়েছে, আইপিটি নামের সংগঠনটির ওয়েবসাইটে মুসলিম বিদ্বেষী ও ইসরায়েলের সমালোচকদের বিরুদ্ধে অনেক লেখা রয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক স্টিভ এমারসনের ইসরায়েলি কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠতার অভিযোগ আছে। কাউন্সিল অন আমেরিকান ফরেন রিলেশনসের ওয়াশিংটন অফিস জানিয়েছে, ডিসেম্বরের 21 তারিখে একটি মসজিদে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা এক ব্যক্তি জানিয়েছেন, আইপিটির নির্বাহী পরিচালক তাকে টাকা দিয়ে মুসলিম কমিউনিটি সম্পর্কে খবরাখবর দেওয়ার জন্য বলেছেন। তবে ওই ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছেন এবং বিষয়টি তদন্তে মুসলিম কমিউনিটিকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। হুইটনি সিদ্দিকি বলেছেন, এসব গুপ্তচর বৃত্তির উদ্দেশ্য মুসলিম কমিউনিটির মধ্যে ভয় ও আস্থাহীনতা তৈরি করা। তবে কাউন্সিল অন ইসলামিক রিলেশনস স্বচ্ছতার সাথে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ইসলামোফোবিয়া মোকাবেলায় সংগঠনের কার্যক্রম আরও কয়েক গুণ বাড়ানো হবে। 9/11-এর পর থেকেই যুক্তরাষ্ট্রে মুসলিমদের উপর নজরদারি বেড়ে গেছে, তবে কোনো বেসরকারি সংস্থার উদ্যোগে এমন গুপ্তচর বৃত্তির অভিযোগ আগে খুব একটা পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকি আর পারমাণবিক অস্ত্রের কথা শোনানোর বদলে খাদ্য নিরাপত্তা ও অভ্যন্তরীণ উন্নয়নের বাণী শোনালেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। দেশটির ক্ষমতাসীন একমাত্র রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্মেলনে সমাপনী বক্তৃতায় নতুন বছরে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পরিবেশিত খবরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এই সম্মেলনে এমন একটি সময় অনুষ্ঠিত হয়েছে যখন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের ক্ষমতা গ্রহণের 10 বছর পূর্ণ হল। এর আগে তার সব বক্তৃতা জুড়ে যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতার কথামালা থাকলেও এবার ছিল ব্যতিক্রম। পশ্চিমা অবরোধে থাকা দেশটি করোনা ভাইরাসের কারণে আরও বিপর্যয়ে পড়েছে। কিম তার বক্তৃতায় এই অবস্থা থেকে উত্তরণের প্রত্যয় ব্যক্ত করেছেন। এক্ষেত্রে 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার কথাও জানান তিনি। এছাড়া গ্রামাঞ্চলের উন্নয়ন, শিক্ষার্থীদের স্কুলের ইউনিফর্ম, ট্রাক্টর কারখানার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান এই নেতা। এছাড়াও সমাজতন্ত্র বিরোধী কার্যক্রম দমনের হুমকি দিয়েছেন তিনি। কিমের বক্তৃতার যে সারাংশ উত্তর কোরিয়ার মিডিয়ায় প্রচারিত হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুই বলা হয়নি। হিন্দুত্ববাদীদের সমাবেশ থেকে মুসলিমদের হত্যা করার আহ্বান জানানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন দেশটির সাবেক 5 জন সেনাপ্রধান সহ কয়েকশো বিশিষ্ট নাগরিক। পাশাপাশি খ্রিস্টান, দলিত ও শিখদের টার্গেট বানানোর ঘটনার নিন্দাও জানানো হয়েছে ওই চিঠিতে। ডিসেম্বরের শেষ দিকে উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার নামক একটি শহরে হিন্দুত্ববাদীদের এক সম্মেলনে মুসলিমদের হত্যা সহ বিভিন্ন উস্কানিমূলক বক্তৃতা করেন নেতারা, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি দেশটির বিজেপি সরকার। সাবেক সেনাপ্রধানরা ওই চিঠিতে ভারতের নীতি নির্ধারকদের সতর্ক করে দিয়ে বলেছেন, এই ধরনের আহ্বান অভ্যন্তরীণ বিশৃঙ্খলা যেমন তৈরি করতে পারে, পাশাপাশি বিদেশিদেরও উৎসাহিত করতে পারে। এছাড়া ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রয়োজনে অস্ত্র তুলে নেওয়ার আহ্বানের বিরুদ্ধেও সতর্ক করেছেন তারা। এনডিটিভির খবরে বলা হয়েছে, কিছুদিন আগে রাজধানী নয়াদিল্লিতে হিন্দুত্ববাদীদের আয়োজনে যুদ্ধ ও প্রয়োজনে হত্যার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা উল্লেখ করে বিশিষ্ট নাগরিকরা বলেছেন, এই ধরনের অনুষ্ঠান আরও অনেক জায়গায় আয়োজন করা হয়েছে। এছাড়া ভারতীয় সুপ্রিম কোর্টের 76 জন আইনজীবী পৃথক এক চিঠিতে প্রধান বিচারপতিকে আহ্বান জানিয়েছেন সহিংসতার উস্কানির ঘটনায় স্বপ্রণোদিত ব্যবস্থা নিতে। উস্কানিমূলক বক্তব্য প্রদানকারীদের নামের তালিকা দিয়ে আইনজীবীরা বলেছেন, যেহেতু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই এই ধরনের ঘটনা বন্ধে দ্রুত বিচার বিভাগীয় হস্তক্ষেপ দরকার। এদিকে ভারত শাসিত জম্মু কাশ্মীরের একটি মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে। জম্মু কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং সংবাদ সংস্থা ANI-কে বলেন, বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদপৃষ্ঠ হয়ে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরপরই পরস্পরের দিকে তারা তেড়ে যান, যার ফলে পদপৃষ্ঠ হওয়ার এই ঘটনা ঘটে। এই ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, মাতা বৈষ্ণোদেবী মন্দিরে আকস্মিক দুর্ঘটনায় আমি শোকাহত। তালেবানের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়ার আহ্বানের জবাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি। তিনি শুক্রবার রুশ সরকারি বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক হবে না। আফগান পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করে এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। আফগানিস্তানে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সম্প্রতি তাদের সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। ল্যাভরভ বলেন, এই ব্যাপারে আমরা ক্রমান্বয়ে অবশিষ্ট বিশ্ব সমাজের সঙ্গে মিলে তালেবান গোষ্ঠীকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার পথে
অগ্রসর হব, যা স্বয়ংক্রিয়ভাবে আফগানিস্তানের নয়া সরকারকে স্বীকৃতি দেওয়ার পথ খুলে দেবে। তবে আপাতত স্বীকৃতি না দিলেও কাবুলের রুশ দূতাবাসের মাধ্যমে মস্কো আফগানিস্তানের নতুন সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে যাবে বলে তিনি জানান। এদিকে দোহা চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করতে কাবুল সফরে গেছেন কাতারের বিশেষ দূত। তোলো নিউজের খবরে বলা হয়েছে, মুতলাক আল খাতানি নামের ওই দূত আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তালেবান সরকারের কর্মকর্তাদের সাথেও বৈঠক করার কথা রয়েছে। আফগানিস্তানে স্থিতিশীলতা আনার লক্ষ্যে দোহা চুক্তি অনুযায়ী একটি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে কাতার। দোহায় ধারাবাহিক সংলাপ থেকে গ্রহণযোগ্য একটি ফলাফল বের করে আনার ব্যাপারে আশাবাদী তারা। বিশিষ্ট ইসলামিক স্কলার ইউসুফ আল কারজাভির কন্যা ওলা কারজাভিকে দীর্ঘ 4 বছর পর মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশরের সরকার। দেশটির সরকারি বার্তা সংস্থা মিনার খবরে বলা হয়েছে, তদন্ত স্থগিত রেখে তাকে মুক্তির সিদ্ধান্ত হয়েছে। জেনারেল সিসির নেতৃত্বে মিশরের সামরিক অভ্যুত্থানের পর ব্রাদারহুড সংশ্লিষ্টতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওলা কারজাভিকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পর তার বিরুদ্ধে তথাকথিত সন্ত্রাসী সংগঠনে যোগদান ও সন্ত্রাসী অর্থায়নের দ্বিতীয় আরেকটি মামলা দায়ের করা হয়। একই সাথে তার স্বামী ও রাজনৈতিক কর্মী হোসাম খালাফকেও গ্রেফতার করা হয়েছিল। 2017 সালের 30 জুন তাদের গ্রেফতারের পর বারবার বন্দিদশার মেয়াদ বাড়ানো হয়েছে। এক সামরিক অভ্যুত্থানে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিশরে বিরোধী মতের উপর সেনা সরকারের যে দমনপীড়ন চালিয়েছে, তারই ধারাবাহিকতায় এই দম্পতিকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে কাতারে বসবাসকারী ইউসুফ আল কারজাভি ইসলামিক স্কলারদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের চেয়ারম্যান। 120টি বইসহ অসংখ্য প্রবন্ধ নিবন্ধের প্রণেতা কারজাভিকে বর্তমান সময়ের সবচেয়ে প্রভাবশালী স্কলার বলে মনে করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।